এখন এলাম ক্লাস 12-এর ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার যেটা চলছিল সেটা নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ গত ক্লাসে যতদূর আমি আলোচনা করেছিলাম সেটাই লেখা আছে। এটা কোনো একটি তারের মধ্য দিয়ে প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র কতটা তৈরি হয় তার ভেক্টর ফর্ম। গতদিন একটু আলোচনা করেছিলাম যে সিজিএস এবং এসআই আলাদা করে বায়-সাভার্ট সূত্রের যে ম্যাথমেটিক্যাল ফর্ম এটা লেখানো হয়েছিল এবং সেখানে তাদের নামগুলো বলেছিলাম যে সিজিএসে ওই কোয়ান্টিটিটার নাম কি হয় বা রাশিটার নাম কি হয় এবং এসআইতে কি হয়। আজকেও আমরা একটু আলোচনা করব। আজকে মূলত আমরা শুরু করব একক দিয়ে, অর্থাৎ ইউনিট। তো আমরা এক্সপ্রেশনটা একবার লিখছি আরেকবার। ডিবিটা এটা এসআই ইউনিটে, সিজিএসের ডিএইচ হয়, মিউ 0/4 হয় 1, তাহলে হবে আইডিএল ক্রস আর ক্যাপ বাই আর কিউব, और आई डीएल वेक्टर क्रॉस आर कैप बाई आर स्क्वायर। এটা ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর হলে আর কিউব, ডিএল ভেক্টর ক্রস আর ক্যাপ হলে আর স্কোয়ার, দুটোই ভেক্টর ফর্ম। সিজিএস ইউনিট হলে বিএইচ হয়ে যায়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র হয়ে যায় চুম্বকন ক্ষেত্রে। সব নামগুলো আগের দিন হয়েছিল। আজকে আমরা যেটা আসছি ইউনিট এসআই, তাহলে এসআই ইউনিট হলে কি বি, এর ইউনিট হবে ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। এই হলো এসআই ইউনিট। সিজিএস কি হবে? বি অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের একক হয় গাউস বা ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার। এগুলো একদম মুখস্থ রেখে দিতে হবে, এগুলো আমরা পরে পরে কিছু রিলেশন আছে জানবো। তো মূল যেটা গাউস এবং টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার, এই রিলেশনটাই বেশি বেশি কাজে লাগে। ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ারটা খুব কম ইউজ হয় আমাদের, তবুও বলবো এটা একক। বি এর একক অর্থাৎ চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র। এবার চৌম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র, যেটাকে আমরা গতদিন বলেছিলাম এইচ, অর্থাৎ এইচ দিয়ে ইন্ডিকেট করা হয়। এসআই এইচ এর ইউনিট হবে অ্যাম্পিয়ার পার মিটার, অ্যাম্পিয়ার পার মিটার। সিজিএস হবে ওরস্টেড। এবার আসছে আমরা রিলেশন, এদের মধ্যে যে সম্পর্ক আছে, যেমন আমরা বলতেই পারি 1 টেসলা বা 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গাউস। এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন, মনে রাখতে হবে। এখানের যে সম্পর্ক 1 অ্যাম্পিয়ার পার মিটার is equal to 4 pi into 10⁻³ ওরস্টেড। ইন সিজিএস এগুলো হঠাৎ হঠাৎ করেই এসছে, একটু মনে রাখতে হবে, আর কিছুই না। সিজিএস ইউনিটে কি হবে? বি ইজ ইকুয়াল টু এইচ, আর ইন এসআই বি ইজ ইকুয়াল টু মিউ এইচ। এখানে মিউ হলো পারমিএবিলিটি অফ দি মিডিয়াম বা মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। শূন্য মাধ্যম হলে এটা হয় ফর ফ্রি স্পেস বি ইজ ইকুয়াল টু মিউ 0h। তখন এই মিউ 0কে বলবো আমরা শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা বা পারমিএবিলিটি অফ ফ্রি স্পেস
এই মিউ জিরোর ভ্যালু মুখস্থ রাখতে হবে। মিউ জিরো ইজ ইকাল টু 4 পাই ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার। এটা আগের দিনও বলেছিলাম। তো যাই হোক, তাহলে যদি সিজিএসে যদি বি এবং এইচ সমান হয়ে যায়, তাহলে আমরা লিখতেই পারি এক গাউস বা 1 গাউস ইজ ইকাল টু 1 ওরস্টেড। তাহলে টেসলা এবং ওরস্টেডের মধ্যেও সম্পর্কটা পেয়ে গেলাম। এইভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। এবং এসআই ইউনিটে যখন যাচ্ছে আমার বি গাউস থেকে হয়ে যাচ্ছে টেসলা, এইচ হয়ে যাচ্ছে ওরস্টেড থেকে অ্যাম্পিয়ার পার মিটার, তখন রিলেশনটা কিন্তু আমাদের হচ্ছে মিউ দিয়ে গুণ, অর্থাৎ শূন্য মাধ্যম হলে যার ভ্যালু 4 পাই ইন্টু 10⁻⁻7, এখানে 4 পাই ইন্টু 10⁻³ আর এখানে 10⁻⁴, ভাগ হলে এটা -4 হবে। তাহলে হিসাব করলে 4 পাই ইন্টু 10⁻⁷ এটা আসবে। তো যাই হোক, যেটা বলার যে এখন যদি কেউ প্রশ্ন করে যে এই এককগুলো হঠাৎ করে এলো কী করে, তার কোনো উত্তর নেই। এগুলো আমরা পরে পরে রিলেশনগুলো বুঝবো। আর এই মুহূর্তে তুমি তোমাকে মুখস্থ করতেই হবে। হঠাৎ করে এই যে ভ্যালুগুলো এসছে, এই ভ্যালুগুলো তো ক্যালকুলেশনের মেথড আমাদের সিলেবাসে নেই। আমরা সম্পর্কটা লিখে দিচ্ছি, সেই সম্পর্কটা মনে রাখতে হবে, এটাই। তাহলে আমরা আজকে যেটা শুরু করলাম আগের দিনের লিঙ্ক অনুযায়ী, যে সিজিএস ইউনিটে বি এবং এইচ সমান, অর্থাৎ যেটাই চৌম্বক ক্ষেত্র সেটাই চৌম্বক প্রাবল্য। কিন্তু এসআই ইউনিট হলে একটা মিউ দিয়ে সম্পর্ক যুক্ত হয়, যেটা শূন্য মাধ্যম হলে হয় মিউ জিরো। এবং সেই সম্পর্ক অনুযায়ী যা যা হওয়া উচিত এখানে সেই এককের সম্পর্কগুলো আমরা লিখে দিয়েছি। এগুলো একদম তোমাকে মনে রাখতে হচ্ছে। আর এবার যেটা আসছি, সিজিএস ইউনিটের ক্ষেত্রে এক্সপ্রেশনটা আমাদের যেটা আগের দিন ছিল, এইটা আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ারের সামেশন মানে এইচ, এই সম্পর্ক থেকে আমরা এখানে 1 ইএমইউ সংজ্ঞা দেব, অর্থাৎ 1 ইএমইউর ডেফিনেশনটা আমরা দেব। এই কটা সম্পর্ক মনে রাখলেই কিন্তু হবে, যেগুলো যেগুলো লিখে দিয়েছি। মুছে দিলাম, আমরা পরের অংশে আসছি। Definition of 1 EMU কারেন্ট, অর্থাৎ 1 ইএমইউ প্রবাহের সংজ্ঞা দিতে হবে। ইএমইউ সিজিএস ইউনিট, আমি বলেছিলাম যে কারেন্টের ক্ষেত্রে সিজিএস ইউনিট হয় ইএমইউ ইউনিট। তাহলে ইএমইউর ক্ষেত্রে আমরা তাহলে সিজিএস এর সম্পর্ক লিখবো। তাহলে এইচ সমান হবে আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, বা হবে আই এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখন যদি আমি এখানে এটা আই হবে, যদি আমি এখানে আই এর ডেফিনিশন দিতে যাই, তাহলে বাকি সমস্তকে এক করে দিতে হবে, অর্থাৎ এল এক করতে হবে অর্থাৎ ইউনিট, আর ইউনিট করতে হবে অর্থাৎ এক করতে হবে, সাইন থিটা ইউনিট বা এক করতে হলে থিটা হতে হবে 90, তাহলে আই সমান হবে এইচ। তাহলে ডেফিনেশনটা কীরকম, এল এক অর্থাৎ একক দৈর্ঘ্য ইউনিট লেন্থ, আর এক করতে হবে, অর্থাৎ আমাদের বায়োসেভার্ট সূত্র অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে এইরকম একটা লেন্থ, এটাকে হতে হবে 1 সেমি, এটা সিজিএস বলে। যে ডিস্টেন্সে আমি হিসাবটা করব ম্যাগনেটাইজিং ফিল্ড বা এইচ এর ভ্যালু, সেই ডিস্টেন্সটাকে হতে হবে 1, অর্থাৎ এটাও 1 এটাও 1 সেন্টিমিটার। এল সমানও 1 সেন্টিমিটার। এইটা একটা পয়েন্ট ও বিন্দু, এর মধ্যে একটা ছোট্ট অংশ ছিল ডিএল, কিন্তু আমরা এখন সেই ডিএলটা ধরছি না, আমরা পুরো এলটাকে ধরবো 1 বা 1 সেন্টিমিটার সিজিএস।
এই অ্যাঙ্গেলগুলো হবে 90, আর আই এর ভ্যালু আই ইজিক্যাল টু এইচ হবে, অর্থাৎ এখানে চৌম্বক প্রাবল্য 1 ওরস্টেড হতে হবে। এবার আমি সংখ্যাটা একদম গুছিয়ে বলছি। যদি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের তারকে এমনভাবে বাঁকানো হয় যে সেটি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপে পরিণত হয়, তাহলে ওই তারের মধ্য দিয়ে যে প্রবাহের জন্য কেন্দ্রে 1 ওরস্টেড অর্থাৎ 1 ওরস্টেড চৌম্বক প্রাবল্য উৎপন্ন হয়, সেই প্রবাহকে বলবো 1 ইএমইউ প্রবাহ। যদি আমরা কিছুটা ইংরেজিতে বলি, এইরকম দাঁড়াবে, ইফ উই কনসিডার এ লেন্থ অফ 1 সেন্টিমিটার হুইচ ইজ বেন্ট ইন ফর্ম এ আর্ক অফ রেডিয়াস 1 centimeter, then due to the particular value of current in EMU unit, 1 oersted magnetic intensity is formed at the center of that arc. তাহলে ওই বৃত্তচাপের কেন্দ্রেই 1 ওরস্টেড চৌম্বক প্রাবল্য তৈরি হতে হবে, তবে সেই কারেন্টটাকে বলবো, then the current is called 1 EMU কারেন্ট। বইতে আছে, একটু গুছিয়ে ওখান থেকে পড়ে নিও। ব্যাপারটা বোঝাতে পারলাম। আমাকে সমস্ত কোয়ান্টিটিগুলোকে 1 দেখাতে হবে, এবং এই সাইন থিটাকে 1 দেখানোর জন্য 90 হতে হয়। সেই জন্য এটা বৃত্তচাপ এবং এটা কেন্দ্র ধরা হচ্ছে, কারণ ব্যাসার্ধ সবসময় বৃত্তচাপের সঙ্গে 90 ডিগ্রিতেই থাকে। এই 90 ডিগ্রিটা আনার জন্যই কিন্তু আমাকে এটাকে বৃত্তচাপের কেন্দ্রে ধরতে হচ্ছে, আর এটাকে বৃত্তের অংশই ধরতে হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা আসছি অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্ট ল। বায়োসাভার্ট সূত্র, এবার আমরা প্রয়োগগুলোতে যাব একটা একটা করে। আমরা এসআইতে হিসাবগুলো করব প্রত্যেকটাই, শেষে গিয়ে সিজিএস ফর্মটা আমরা লিখব। বোঝা গেছে? 1 নম্বর হলো স্ট্রেট লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। অর্থাৎ একটা তার নিতে হবে যেটা খুব সোজা লম্বা, এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই। এখন আমি এটার কোনো লেন্থ লিমিটেড করছি না, অর্থাৎ লেন্থের কোনো লিমিটেশন নেই, হিউজ লং। তো এই তারের মধ্য দিয়ে কারেন্টের জন্য ওরই আশেপাশে একটা পয়েন্ট পি, এই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা হিসাব করব। ওই তার থেকে ওই পি পয়েন্টের ডিস্টেন্স হবে আর। এবার আসছি, এই তারটার আমরা একটা নাম দিয়ে দিচ্ছি এবি। এ আর বি হচ্ছে দুটো এন্ড পয়েন্ট, মানে দুটো প্রান্ত বিন্দু, ওর মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তার জন্য আমরা পি বিন্দুতে হিসাব করব। এখন আসছি এই রকম জায়গাতে, অর্থাৎ আমি এইটাকে অরিজিন ধরছি, ও বিন্দুটাকে, ও থেকে এল দূরত্বে একটা ডিএল কল্পনা করা হচ্ছে। ডিএল ক্ষুদ্র অংশ একটা কল্পনা করলাম। ভালো করে ব্যাপারগুলো একটু বোঝো, অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাহলে ডিএল যেটা আমি ইমাজিন করলাম, এই ছোট্ট অংশ, এখান থেকে পি পয়েন্টের ডিস্টেন্স আমি ধরলাম আর। এটা আর, আর এই অ্যাঙ্গেলটাকে ধরলাম আমি আলফা। তাহলে এখন আমি ডিভি ইজ ইকুয়াল টু লিখতেই পারি বায়োসাভার্ট ফর্ম অনুযায়ী, মিউ 0/4 পাই আই ডিএল সাইন আলফা বাই আর স্কোয়ার। এই হলো
ফল। এবার আমাদের যেটা কাজ হবে এখানে ডিএল অর্থাৎ এল যদি আমি চেঞ্জ করি তাহলে আর এর ভ্যালুও চেঞ্জ হবে, অর্থাৎ এল আর আলফা সবাই ভেরিয়েবল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার এটা আর ধরা আছে, এটাকে আমি এক্স ধরলাম, তাহলে এটা এক্স স্কোয়ার লিখে দিই, তাহলে সুবিধা হবে, দুটো আর আর হয়ে গেছে। হ্যাঁ, এখানে যেটা বলার, তাহলে এল, আলফা এবং এক্স তিনটেই ভেরিয়েবল, কিন্তু আর এখানে কনস্ট্যান্ট, কারণ আরটা হচ্ছে পি বিন্দু থেকে এই তারের লম্ব দূরত্ব অর্থাৎ পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেই জন্য আর হলো কনস্ট্যান্ট। আমাদেরকে সমস্ত রাশি এই আর এর রেসপেক্টে লিখতে হবে। যেমন আমি একটু এক্সাম্পল দিলে বুঝতে পারবে, এই অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা বলি, তাহলে প্রথমেই রিলেশনটা আমি থিটা দিয়ে যদি লিখি তাহলে এইরকম লিখতে পারবো, এইটা হলো পাই মাইনাস আলফা, তাহলে পাই মাইনাস আলফা প্লাস থিটা প্লাস পাই বাই টু ইজিক্যাল টু পাই। মানে এই ট্রায়াঙ্গেলের তিনটে কোণ তাদের যোগফল 180 হবে, এইটা লিখলাম। এখান থেকে আমরা আলফার জায়গাটায় বসাতে পারবো থিটা প্লাস পাই বাই টু, এটা আমি আলফার জায়গায় চেঞ্জ করে দেব। আচ্ছা, এল বাই আর, তাহলে একটা আমি চেঞ্জের জিনিস পেয়ে গেলাম, এল বাই আর হয় ট্যান থিটা, এই ছবি অনুযায়ী এল ইজিক্যাল টু আর ট্যান থিটা, তাহলে ডিএল ইজিক্যাল টু আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা একটা চেঞ্জ করলাম ডিএল। আর একটা কি এক্স, তাহলে এক্স বাই আর, এক্স বাই আর হবে সেক থিটা, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। এই তিনটে কোয়ান্টিটি ওখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার ডিবিটা কি দাঁড়ালো, ডিবি ইজিক্যাল টু হলো মিউ 0/4 পাই আই, ডিএল এর জায়গায় বসবে আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, সাইন আলফা, তাহলে সাইন থিটা প্লাস পাই বাই টু বাই এক্স স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। এখান থেকে আমরা যদি হিসাব করে স্টেপটা দাঁড়াবে মিউ 0/4 পাই আই সাইন থিটা প্লাস পাই বাই টু, এটা হয় কস থিটা ডি থিটা, সেক স্কোয়ার থিটা কেটে যাবে, নিচে একটা আর থাকবে, এটা হলো ডিবি। তাহলে বি ইজিক্যাল টু হবে মিউ 0/4 পাই, তাহলে ভেরিয়েবল কে এলো থিটা দিয়ে, আই বাই আর ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা। এবার আমার এখানে যে তারটা নেওয়া ছিল সেটা ছিল এবি দৈর্ঘ্যের, তাহলে এ থেকে এই পর্যন্ত, আর যখনই আমি বি থেকে এই পর্যন্ত টানবো এই অ্যাঙ্গেলটা একটা আর এই অ্যাঙ্গেলটা একটা আলাদা আলাদা হবে। নিচের দিকের অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা 1 বলি তাহলে এটা মাইনাস থিটা 1, উপরের দিকের অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা 2 বলি তাহলে প্লাস থিটা 2, কারণ একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা ক্লকওয়াইজ। তাহলে মিউ 0/4 পাই আই বাই আর ইন্টিগ্রেশন হবে মাইনাস থিটা 1 থেকে থিটা 2 কস থিটা ডি থিটা, মিউ 0/4 পাই আই বাই আর কস থিটা ডি থিটার ইন্টিগ্রেশন হয় সাইন থিটা, তার লিমিট হবে থিটা 2 মাইনাস থিটা 1, মিউ 0/4 পাই আই বাই আর সাইন থিটা 2 মাইনাস অফ মাইনাস সাইন থিটা 1, মানে এটা হবে প্লাস সাইন থিটা 1। এই হলো বি। তাহলে বি ইজিক্যাল টু মিউ 0/4 পাই ইন্টু আই বাই আর ব্র্যাকেট দিয়ে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2,
এই হলো জেনারেল, কিন্তু এটা আমরা ইনফাইনাইটলি লেন্থ বলতে পাচ্ছি না। আমাদের এবি এই লিমিটেড লেন্থের তারের জন্য এই কেস। এবার আমাদের এখান থেকে আসবে কেস 1 ফর ইনফাইনাইটলি লং, অর্থাৎ অসীম দৈর্ঘ্যের দীর্ঘঋজু তার। অসীম দৈর্ঘ্য, এটা খুব লম্বা হবে। যদি খুব লম্বা হয় তাহলে নিচের দিকটাও অনেকটা বাড়বে, উপরের দিকেও অনেকটা বাড়বে। তাহলে সেক্ষেত্রে θ1 = 90 হবে, θ2ও 90 হবে। তখন আমরা বি সমান লিখতে পারবো μ0/4π 2I/r। কেস 2 ফর সেমি ইনফাইনাইট, মানে অর্ধ অসীম, অর্থাৎ ও পয়েন্ট থেকে একদিকে ইনফাইনাইট অবধি হবে, আর একদিকে থাকবে না। তাহলে ফর সেমি ইনফাইনাইটলি লং θ1 = 0, θ2 = 90 ডিগ্রি, বি হবে μ0/4π 2I/r এর জায়গায় হবে I/r, একটা 0 একটা 90। আর একটা কথা মনে রাখতে হবে, অন দি ওয়্যার or on the extension of wire, অর্থাৎ ওই তারের উপর বা তারের বর্ধিতাংশের উপর, অর্থাৎ এই পয়েন্টগুলোতে, এই তারের উপর বা এই সোজা যতদূর খুশি, বি = 0। তাহলে তারের উপর অথবা তারের বর্ধিতাংশের উভয় দিকে, আমি উপরের দিকেও ধরতে পারি, নিচের দিকেও ধরতে পারি, যে কোনো অংশের উপর চৌম্বক ক্ষেত্র বা যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে 0। অর্ধ অসীম তারের জন্য একটা, আর সম্পূর্ণ অসীম বা পূর্ণ অসীম তারের জন্য একটা রাশিমালা। তো বলবো এই দুটো সম্পর্ক মনে রাখলেই হবে, অনেকটাই বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা ওস্টেডের ফর্মুলাতেও মানে ওস্টেডের যে এক্সপেরিমেন্ট সেখানেও আমরা পেয়েছিলাম। যাই হোক, এগুলো আমরা মনে রাখবো। এবার আসছে ডিরেকশন। আমাদের ভেক্টর ফর্মে ছিল IDL × R। তো এখানে যদি আমরা বলি তাহলে IDL কোন দিকে? এই উপরের দিক। আমি ডিরেকশনটা বোঝাচ্ছি, তাহলে উপরের দিক, এইরকম উপরের দিক। আর আর দেওয়া আছে এই দিক। আমরা যে বিন্দুতে চাচ্ছি সেই বিন্দুটি দেওয়া আছে কোন দিকে? ডান দিকে। তাহলে এই হবে আমাদের ছবি। IDL উপরের দিক, ক্রস আর, তার মানে ক্রস প্রোডাক্টটা কীরকম হিসাব হবে? IDL × R এইরকম ঘুরবে ডান দিকে। IDL × R এইরকম যদি স্ক্রু ঘোরাই, তখন স্ক্রু ঘড়ির কাঁটার ভেতরের দিকে ঘোরার জন্য, ঘড়ি কাঁটার দিকে ঘোরার জন্য ভেতরের দিকে অগ্রসর হচ্ছে। সেই জন্য চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে এখন এই ছবি অনুযায়ী বোর্ডের তলের ভেতরের দিক, যেটাকে বোঝানো হবে বি এর অভিমুখ বা দিক, ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। এটা কত হবে? ভেতরের দিক, এই তলের ভেতরের দিক, অর্থাৎ ভেতরের দিকে চলে যাচ্ছে, বোর্ডের তলের ভেতরের দিক, এই তলের সঙ্গে লম্বা হবে। এই হলো আমাদের দীর্ঘ ঋজু তার। এবার যেটা আসছে সার্কুলার কন্ডাক্টর, অর্থাৎ বৃত্তাকার পরিবাহী তার। বৃত্তাকার পরিবাহী তার অর্থাৎ সার্কুলার কন্ডাক্টিং ওয়্যার। এই ছবি অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্টটা পাঠাতে গেলে একদম একটা ব্যাটারি যোগ করে দিতে হবে। সেই ব্যাটারির জন্য এইটা দিয়ে প্রবাহটা গেল, এইটা দিয়ে আবার ঘুরে চলে এলো আই। তাহলে এখন এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে একটা কানেকশন হয়ে আছে। এটা ও বিন্দু,
আমরা চাচ্ছি এই সার্কুলার কন্ডাক্টিং ওয়্যার অর্থাৎ বৃত্তাকার যে পরিবাহী তার বা প্রবাহী তার, তার মধ্যে সেন্টারে অর্থাৎ কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এখন প্রশ্ন উঠছে যে বায়ো-স্যাভার্ট সূত্র যদি আমরা ইউজ করতে চাই এখানে, তাহলে আমাকে একটা ডিএল কনসেপ্ট নিতে হবে। তাহলে ডিএলটা আমি এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, বৃত্তাকার তারের যেখানে খুশি আমি এইরকম জায়গাতে ডিএলটা নিলাম। তাহলে ডিএল এর অভিমুখ এই দিকে, ডিএল ভেক্টর। তখন ডিএল থেকে ও বিন্দুর দূরত্ব হয়ে গেল আর ভেক্টর। তাহলে ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর, ডিএল ভেক্টর আড়াআড়ি দিক, মানে এখন এই ছবি অনুযায়ী এই দিক, আর আর ভেক্টর নিচের দিক। তাহলে ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর, এই যখন ডিএল ক্রস আর যখন ঘোরানো হচ্ছে ঘড়ি কাঁটার দিকে, তখন আবার সে একই জিনিস, ও বিন্দুতে কিন্তু চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে ভেতরের দিক। তাহলে আমরা অভিমুখটা আগে হিসাব করে নিলাম। এবার আমি আসছি ম্যাথমেটিক্যাল ফর্ম, যে ডিবি ইজ ইকাল টু μ0/4 আই ডিএল সাইন, এখানে কিন্তু অ্যাঙ্গেলটা হয়ে গেল 90, ডাইরেক্ট আমরা 90 বসিয়ে দিলাম, আই ডিএল সাইন থিটা বাই r²। এই তাহলে ভেক্টর হলে আমরা ডিরেকশনটা বুঝে নিলাম ভেক্টর দিয়ে, কিন্তু ম্যাগনিটিউড যখন হিসাব করবো তখন সেখানে কোনো ভেক্টর সাইন দিচ্ছি না, আমরা মানটা হিসাব করে নিচ্ছি। তাহলে μ0/4 আই ডিএল বাই r², এটা হলো ডিবি। তাহলে বি ইজ ইকাল টু হবে ইন্টিগ্রেশন ডিবি μ0/4 আই বাই r² ইন্টিগ্রেশন ডিএল। এই যে ডিএল এর যে ইন্টিগ্রেশন, এইটা যে ডিএল অংশ, এর ইন্টিগ্রেশন মানে কি 2πr। তাহলে μ0/4 আই বাই r² ইন্টু 2πr। তাহলে μ0/4 ইন্টু 2πi বাই r, এটাও কেউ মনে রাখতে পারি, অথবা আমরা মনে রাখবো μ0i/2r, এটাও মনে রাখতে পারি। এটাই হলো বি ইজ ইকুয়াল টু। তাহলে অভিমুখটা আমরা পেয়ে গেলাম যে বোর্ডের তলের সঙ্গে লম্ব হবে ভেতরের দিক, আর মান হলো এটা। তাহলে ম্যাগনিটিউড এবং ডিরেকশন অর্থাৎ মান এবং অভিমুখ আমরা কিন্তু দুটোই ক্যালকুলেট করতে পারলাম। এখানে ঘটনাটা এইরকমই, যে আমার যদি এইরকম একটা বৃত্তাকার পরিবাহী তার হয়, এর মধ্যে দিয়ে যদি এই দিকে কারেন্ট যায়, যেটা আমরা দেখালাম ঘড়ি কাঁটার দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হচ্ছে? ভেতরের দিক। ঠিক একইভাবে যদি আমরা এই দিকে প্রবাহ পাঠাতাম অ্যান্টি ক্লকওয়াইজ, তখন কিন্তু স্ক্রু খোলা হয়ে বেরিয়ে আসতো, সেই জন্য এই বৃত্তাকার পরিবাহী তলের সঙ্গে বাইরের দিকে থাকতো। অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে হলে ভেতরের দিক, ঘড়ি কাঁটা উল্টো দিকে হলে বাইরের দিক। এই হচ্ছে সার্কুলার কন্ডাক্টিং ওয়্যারের ক্ষেত্রে কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান অভিমুখ। এবার যেটা আমরা হিসাব করব অক্ষের ওপর। অক্ষ যখন আমরা বোঝাতে যাব, তার আগে আমি এখানে একটু ব্যাপারটা বোঝাই। আমরা এই যে বৃত্তাকার পরিবাহী তার এখন দেখলাম, এতক্ষণ আমরা হিসাব করছিলাম এই কেন্দ্রবিন্দুতে, মানে জাস্ট এই ওরই তলে মধ্যবিন্দুতে। কিন্তু এখন আমরা যেটা হিসাব করতে যাচ্ছি, এরকম একটা অক্ষ কল্পনা করতে হবে। এইভাবে ছবিটা দেখো, তোমরা বুঝতে পারবে, তাহলে 3D কনসেপ্ট। এই হলো বৃত্তাকার পরিবাহী তার, আর এই হলো অক্ষ। এখন এই অক্ষের ওপর যে কোনো বিন্দু, অর্থাৎ আমি অক্ষের ওপর অনেকগুলো বিন্দুই কল্পনা করতে পারি। এই রকম যদি একটা অক্ষ ভাবি, তাহলে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, যে কোনো বিন্দু হতে পারে। তো এই ছবিটাকে আমি 3Dতে যখন আঁকবো, তখন এই রকম ঘটনাটা দাঁড়াবে। এই তাহলে এটাই হচ্ছে অক্ষ,
এই অক্ষের উপর কোনো একটা বিন্দু, ধরলাম এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, বিভিন্ন বিন্দুতে আমরা হিসাব করবো। আমি এরকম একটা বিন্দু একটা ধরে নিচ্ছি, বা আরও একটু দূরের দিকে একটু ধরছি, যাতে হিসাবে সুবিধাটা। এইরকম একটা বিন্দু পি বিন্দুতে। আগে আমি এখানে ছবিটা দেখাই, তারপর এখানে আমি অ্যারো চিহ্নগুলো আবার দেবো আর একটু। তাহলে এখন আমরা যে বৃত্তাকার লুপটা এঁকেছি এই রকম আছে, 3D কনসেপ্ট। আমি ধরে নিচ্ছি কারেন্টটা এই দিকে, অর্থাৎ কারেন্টের ডিরেকশন হচ্ছে এই লাল কালির যে পেনটা, লাল রঙের যে পেনটা, এটা দিয়ে বোঝাচ্ছি। এটা হলো কারেন্টের ডিরেকশন, বোঝা গেল? অক্ষ এইটা। তাহলে এখন পি বিন্দুর পজিশন হবে এই রকম জায়গাতে কোথাও। এই যে পি বিন্দুটা এই অক্ষের উপর, এইটা যদি আমি অক্ষ ধরি, তাহলে অক্ষের উপর এইরকম একটা পজিশন। তাহলে ডিএল কনসেপ্ট আমরা কোথায় ধরছি? এই রকম জায়গাতে। তাহলে ডিএলটাকে আমি কোথায় ধরবো? এইটাকে ধরলাম ডিএল। তাহলে ডিএল বাইরের দিক, অক্ষ এটা, অক্ষের ওপর একটা বিন্দু এই রকম। এই বিন্দু ডিএল থেকে কত দূরত্বে আছে? এরকম কাত হয়ে আছে দূরত্ব। তাহলে ডিএল ভেক্টর যেদিকে, তার সঙ্গে অক্ষের উপর যে বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, সেই অ্যাঙ্গেল বা সেই দূরত্ব এখন কাত হয়ে আছে। অর্থাৎ এটাই হলো আর। এটাই হলো আর। তাহলে এখন প্রশ্ন আসছে যে এই পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তার অভিমুখ কি হবে, কোন দিকে হবে, সেটা এখন ক্লিয়ার হয়নি। সেটা এবার বোঝাচ্ছি। যদি পি বিন্দুটা মানে এই আর, যেটা আরটা তো অ্যাকচুয়ালি এইরকম আছে, একটু ভালো করে দেখো, এরকম একটু কাত হয়ে আছে আর, এই যে এইটা। তো যদি আর সোজা থাকতো এইরকম এইরকম একটা তলে থাকতো, তখন এই ডিএল ভেক্টর এবং এই আর এর মধ্যে অ্যাঙ্গেল হতো 90 ডিগ্রি। যেটা এইরকমভাবে দেখলে আমরা বুঝতে পারছি, 3D কনসেপ্ট। যেটা কিন্তু এই সামনে থেকে দেখলে অতটা বোঝা যায় না, এই উপর থেকে দেখলে বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। এখন আর এরকম কাত হয়ে আছে, এখন আর আছে এইরকমভাবে। এখনও কিন্তু এর সঙ্গে এর কোণ 90 ডিগ্রি। অর্থাৎ এরকম হরাইজন্টাল থাকলেও যা, নিচের দিকে কাত হয়ে থাকলেও অর্থাৎ টিল্টেড হয়ে থাকলেও তা, যে কোনো পজিশানে নিক না কেন এটা সবসময়ের জন্য 90ই হচ্ছে। এইরকম ব্যাপারটা 90ই থাকবে। তাহলে এই দিকে ডিএল ভেক্টর, এইরকম দিকে আর, তাহলে ডিএল ভেক্টরের সঙ্গে আর এর কোণ কত? 90 ডিগ্রি। তখন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে এই দিক। কেন? ডিএল এবং আর এর ক্রস প্রোডাক্ট, ডিএল ক্রস আর, স্ক্রু ঘুরবে এই দিকে ডিএল, অর্থাৎ ডিএল এর অভিমুখ এই দিক, ক্রস আর, এইরকমভাবে স্ক্রু ঘোরানো হচ্ছে। তাহলে স্ক্রু ঘোরানো হলে কী হবে? খোলা হয়ে যাবে। তাহলে ডিএল ভেক্টর এই দিক, আর ভেক্টর এই দিক, তখন চৌম্বক ক্ষেত্র থাকলো এই দিক, জাস্ট এইরকম প্রত্যেকের সঙ্গে 90 ডিগ্রি কোণে। এই হচ্ছে ঘটনায় যে পিঙ্ক কালারের যে পেনটা, যেটাতে আমি হাত দিয়ে টোকা দিচ্ছি, এই পেনটার অভিমুখ বোঝাবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। কেন না এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এরও সঙ্গে 90 ডিগ্রি কোণ, আবার এরও সঙ্গে 90 ডিগ্রি কোণ। তাহলে ডিএল এবং আর উভয়ের সঙ্গে 90 ডিগ্রি কোণ, যেটা আমাদের ক্রস প্রোডাক্টের কনসেপ্ট ছিল। তাহলে এখন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এই বরাবর। সেটা এবার আমি ছবিতে আঁকছি। তাহলে এখন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এর সঙ্গে পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্ব। এই দিকেই হলো ডিবি ভেক্টর। তাহলে এটা 90।
এখন তাহলে আমরা এই সেন্টার থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স ধরে নিচ্ছি এক্স, আর এর রেডিয়াসটা ধরছি বড় হাতের আর। এই তাহলে যে লুপটা ধরেছিলাম সেটা ধরলাম বড় হাতের আর, তার রেডিয়াস বা ব্যাসার্ধ। সেন্টার থেকে যে বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা আমরা ক্যালকুলেট করব, ম্যাগনেটিক ফিল্ড সেই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এই লুপের মধ্যে যে ডিএল আমি কনসেপ্ট নিলাম সেই ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর। তাহলে ডিবি ভেক্টর সমান আমরা লিখতেই পারি মিউ 0/4 আই ডিএল সাইন 90 বাই আর স্কোয়ার। এটা ভেক্টরটা দিলাম না, ডিবির ভ্যালু। তাহলে এখন আমি যদি এখানে ডিএলটা ইমাজিন করতাম, এখানে ডিএল এর জন্য তখন এইটা হতো আর, তখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হতো এই দিকে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র থাকতো তখন এই দিকে। এটা ডিবি ভেক্টর। সেক্ষেত্রেও কিন্তু এই সেম ইকুয়েশন হতো, কিন্তু এখানে মনে রাখতে হবে আমি যদি এই অ্যাঙ্গেলটা থিটা ধরি তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও তখন থিটা হবে, এই অ্যাঙ্গেলটাও থিটা। অর্থাৎ এই ডিবি কম্পোনেন্ট বা ডিবি যে ম্যাগনেটিক ফিল্ড তার দুটো কম্পোনেন্ট বেরিয়ে আসবে, এটা হবে ডিবি কস থিটা, এটা হবে ডিবি সাইন থিটা। এটা হবে ডিবি কস থিটা, এটা হবে ডিবি সাইন থিটা। তাহলে বি ইজ ইকুয়াল টু এখন হবে সামেশন অফ ডিবি সাইন থিটা। কেন না, এই বৃত্তাকার তারের প্রত্যেকটা ডিএল 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 এই ছোট ছোট এলিমেন্টারি যে সেগমেন্ট বা অংশ, তার জন্য ডিবি কস থিটা কম্পোনেন্টগুলো উপাংশগুলো একে অপরকে প্রশমিত করবে, আমরা দেখতেই পাচ্ছি অপোজিট ডিরেকশন। আর ডিবি সাইন থিটা কম্পোনেন্টগুলো সব একই দিকে যাচ্ছে, অর্থাৎ এগুলো যোগ হবে। এবার এখানে যখন আমি ভ্যালুগুলো বসাবো তাহলে মিউ 0/4 আই ডিএল সাইন 90 এক ছিল, তাহলে এটা 1 সাইন থিটা। সাইন থিটাকে আমরা লিখতেই পারি আর বাই আর, এই ছবি অনুযায়ী, আর নিচে একটা আর স্কোয়ার। আচ্ছা, সামেশন, তাহলে মিউ 0/4 আই। এবার ডিএল এর সামেশন, এই ডিএল এর সামেশন আবার 2 ক্যাপিটাল আর ইন্টু আর বাই আর কিউব। অতএব বি ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ 0/4 2 আই আর স্কোয়ার, নিচে হবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2, কারণ আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ছবি থেকে আমরা পাচ্ছি। এই হলো ফর্মুলা। তাহলে অক্ষের ওপর একটা জিনিস পরিষ্কার হলো আমাদের, যে যত এক্স এর ভ্যালু বাড়তে থাকবে তত বি এর ভ্যালুটা কমতে থাকবে। অর্থাৎ আমরা যখন কোনো একটা লুপের বা বৃত্তাকার পরিবাহীর সেন্টার থেকে অক্ষ বরাবর দূরের দিকে যাব, তত বি এর ভ্যালুটা বা চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কমতে থাকবে এই সম্পর্ক অনুযায়ী। আর ডিরেকশানটা হবে সবসময় আমরা যেটা ফাইনাল যে ডিরেকশানটা পেলাম এই দিক, অর্থাৎ সেন্টার থেকে বাইরের দিক, এই ডিরেকশানে থাকবে। তাহলে আমরা যে যে জিনিসগুলো পড়লাম তার একটু শেষের দিকটা একসঙ্গে আলোচনা করে দিই। একটা স্টেট ওয়্যার পড়েছিলাম, অর্থাৎ দীর্ঘ ঋজু তার, সেটা তার জন্য জেনারেল একটা ফর্মুলা ছিল মিউ 0/4 আই বাই আর ব্র্যাকেট দিয়ে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। তারপর সেটা পূর্ণ অসীম বা অসীম বা ইনফাইনাইটলি লেন্থ, অর্ধ অসীম
বা সেমি ইনফাইনাইটলি লেন্থের জন্য আমরা হিসাব করেছি। এই দুটো হিসাবের পর আমরা বৃত্তাকার পরিবাহীতে এসেছি, তার সেন্টারে হিসাব হয়েছে। এখন আমরা আসছি অ্যাক্সিসে। এবার আমি এই রাশিমালাগুলোকে নিয়ে আলোচনা করছি। যদি এখানে এন পাকের কুণ্ডলী থাকতো, মানে এক পাকের পরিবাহীর পরিবর্তে এন পাকের বৃত্তাকার কুণ্ডলী যদি আমি রাখতাম, অর্থাৎ ইফ উই ইউজড এ ম্যাগনেটিক সার্কুলার কয়েল অফ এন টার্নস instead of that circular conductor বা circular conducting wire, then B is equal to mu 0 by 4 pi 2 pi n I r square by r square plus x square whole to the power 3 by 2, অর্থাৎ এটা n গুণ হতো। আমরা একটু আগে যেটা পড়ে এলাম, এই যে বৃত্তাকার পরিবাহী তার সেন্টারে কত ছিল, B is equal to mu 0 by 4 pi into 2 pi I by r। এইটা এখানেও যদি এরকম n পাক থাকতো, n টার্ন, তাহলে এটা কি হতো, একটা n গুণ হতো। তো এগুলো খুব সিম্পল ব্যাপার, এগুলো বইতেও আছে, একটু পড়বে, ফলো করবে, যে কোনো বই ফলো করলেই হবে। এবার আমরা একটু এটা নিয়ে আলোচনা করব। আমরা একটা জিনিস বুঝেছি যে যত দূরের দিকে যাবে তত কিন্তু কমতে থাকছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা। এবার আসছে, যদি এই রকম কারেন্ট যাচ্ছে, একটা লুপ রাখা থাকে, এটা তার অ্যাক্সিস, এই দিক আর এই দিক দুদিকই এক্স, তাহলে সেন্টার থেকে যত এইদিকে যাব তত ম্যাগনেটিক ফিল্ড কমবে, এদিকে গেলেও ম্যাগনেটিক ফিল্ড কমবে। অর্থাৎ একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে সেন্টারে সব থেকে বেশি থাকবে, তারপর যত আমি দূরের দিকে যাব, সেন্টার থেকে যত অক্ষ বরাবর দূরের দিকে যাব, তত কিন্তু চুম্বক ক্ষেত্রের মানটা কমতে থাকবে। তাহলে এদিকে বি আর এদিকে হচ্ছে এক্স, অক্ষ বরাবর দূরত্ব। এখন প্রশ্ন আসছে যে যদি আমি যে কোনো একটা বিন্দুর কথা ভাবি, যে এই বিন্দু বা এই বিন্দু বা এই বিন্দু বা এই বিন্দু, প্রত্যেকটা বিন্দুর কথা ভাবলে যে কোনো বিন্দুতে, মানে অ্যাট এনি পয়েন্ট the magnetic field is not uniform, অর্থাৎ কোনো বিন্দুতে আমরা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারবো না। কারণ আমরা দেখতেই পাচ্ছি ওই বিন্দুর চারিপাশে, মানে বাঁ দিকটাতে যদি দেখি ভ্যালুটা বেশি, ডান দিকে ভ্যালুটা হচ্ছে কম। তখন এই কনসেপ্ট করা হলো যে আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবো। কি শর্তে? যদি আমরা আর একটা কয়েল নিয়ে নিই বা আর একটা সার্কুলার কন্ডাক্টিং ওয়্যার নিয়ে নিলে তাহলে এই কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তখন দেখা যাচ্ছে যে এদের এই ইন্টারসেক্টিং পয়েন্টের আশেপাশে, অর্থাৎ আমি এইরকম একটা রিজিয়ানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারি, সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারি। এটা সম্ভব হবে তখনই যদি দুটো কয়েল আমরা ইউজ করি, এবং সেখানে কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। কি? যে দুটো কয়েল আমরা ইউজ করব বা যে দুটো কুণ্ডলী আমরা নেব বা বৃত্তাকার পরিবাহী নেব, তাদের সাইজ হতে হবে একই, মানে একই রেডিয়াসের এবং একই মেটেরিয়ালের তৈরি। যদি এটা কয়েল বলি এন পাকের, ওটাও হবে এন পাকের, অর্থাৎ এতে 50টা পাক থাকলে এটাতেও 50টা পাক। এদের সেন্টারগুলো থাকবে একই লাইন বরাবর, অর্থাৎ এদের অ্যাক্সিস হবে কমন। এদের মধ্যে যে সেপারেশন, দুটো কয়েলের মধ্যে যে সেপারেশন অর্থাৎ ব্যবধান হবে ওই দুটো রেডিয়াসের সমান। অর্থাৎ দুটো যে কয়েল আছে ওদের তো রেডিয়াস সমান, ব্যাসার্ধ তো সমান, তাদের প্রত্যেকের ব্যাসার্ধের সমান হবে ওদের মধ্যে সেপারেশন অর্থাৎ ব্যবধান। তাহলে দুটো কয়েলের মধ্যে ব্যবধান হবে ওদের ব্যাসার্ধের সমান, ওদের পাক সংখ্যা সমান, এক পাক হলে এক পাক, এন পাক হলে এন পাক, দুজনের ব্যাসার্ধ সমান, এবং দুজনের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করতে হবে, অর্থাৎ দুটো পরিবাহীর মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হতে হবে।
তখন বলছে ওদের মাঝখানের এরিয়াতে সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, যেটাকে বলা হচ্ছে হেলমোজের ডবল কয়েল। বোঝা গেল? যেটাকে বলা হবে হেলমোজের ডবল কয়েল, অর্থাৎ বাংলায় বলবো আমরা হেলমোজের দ্বিকুণ্ডলী। দুটো কুণ্ডলী আছে বলে আমরা বলবো দ্বিকুণ্ডলী। তাহলে এই হেলমোজের দ্বিকুণ্ডলীর ব্যবহার কি আসলে? না, আমরা যদি কোনো অঞ্চলে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি করতে চাই, তখন কিন্তু এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের জন্য হেলমোজের ডবল কয়েল লাগে। এই হলো আজকের ক্লাস। আমরা এতদূর অবধি প্রুফগুলো রেডি করব। অবশ্যই আজকে আমি চারটে বড় বড়, চারটে নয় বলতে পারি ইনফাইনাইট, তিনটে সুষম দীর্ঘ ঋজু পরিবাহী তারের মধ্যে দিয়ে প্রবাহের দরুন একটা হয়েছে, আর বৃত্তাকারের জন্য আমরা অ্যাক্সিসে সেন্টারে এবং অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্টে, এই তিনটে বড় প্রুফ রেডি করবে। এবং যা যা আলোচনা করলাম আগের দিনের পড়াসহ এটা কিন্তু সবসময় রিপিট করে করে যাবে। এই তার আগে আমি শেষ করার আগে শুধু সিজিএস ফর্মগুলো একটু লিখব। আর একবার আমি সামারি হিসাবে একটু বলে দিচ্ছি, এগুলো আমাদের সবসময় মনে রাখতে হয়। 1 নম্বর, দীর্ঘ ঋজুতার আই কারেন্ট যাচ্ছে, তখন আর ডিস্টেন্সে কোনো বিন্দুতে বি। তাহলে বি ইজ ইকাল টু মিউ 0/4 ইন্টু আই বাই আর, সরি 2i বাই আর, ইনফাইনাইট অসীম দৈর্ঘ্য। এইটা এখন সিজিএস হবে এইচ ইজ ইকাল টু, এটা হবে 1, তাহলে বি এর জায়গায় এইচ বসলো, এটা হবে 1, আর এটা হবে 2i বাই আর। এটাও ইনফাইনাইটের জন্য, কিন্তু এটা সিজিএস, এটা হবে এসআই, এটা হবে সিজিএস, অর্থাৎ এখানে আই ইন অ্যাম্পিয়ার, এখানে হবে আই ইন ইএমইউ কারেন্ট। এই ঠিক একইভাবে এর জন্য সেন্টারে কত ছিল, বি ইজ ইকাল টু মিউ 0i/2r। আচ্ছা, এটা যখন সেমি ইনফাইনাইট হবে শুধু হাফ দিয়ে গুণ হবে, অর্থাৎ 2 কেটে যাবে, একই জিনিস থাকবে বাকিটা আর বলছি না, একই রকম মিউ 0i/2r। এখানেও সেই একই টেকনিক, এসআইতে হবে আই ইন অ্যাম্পিয়ার, আর এইচ হলে হবে 2πi বাই আর। 2πi বাই আর, এটা হবে সিজিএস, আই ইন ইএমইউ কারেন্ট। আর অ্যাক্সিসের উপর হলে আই কারেন্ট যাচ্ছে, আইগুলো আই কারেন্ট। তাহলে ভি ইজ ইকাল টু হবে মিউ 0/4π 2πi r স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা এসআইতে আই ইন অ্যাম্পিয়ার, 2πi এই সরি এটা এইচ হবে, সিজিএস যেহেতু, 2πi আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা সিজিএস আই ইন ইএমইউ কারেন্ট। এই হলো, তাহলে আমরা সিজিএস এসআই লিখলাম, বি এইচ চেঞ্জ হয়ে যাবে, মিউ 0/4π যে 1 বসাবো এই। তাহলে আজকে যতদূর আলোচনা হলো এটা তোমরা ফলো করো, ক্লাসগুলো একদম রেডি করে নাও। আর রোজগারের মতোই বলবো যে একটু ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব এবং সঙ্গে বেল আইকন প্রেস করবে। ক্লাস এক টানা চলবে, পরপর যেমন চলছে চ্যাপ্টার ওয়াইজ সেইভাবেই হবে। এই চ্যাপ্টার এখন অনেকটা অংশই বাকি, তোমরা গত দিনের ক্লাস আর এই ক্লাস একসঙ্গে ফলো করে রেডি করে রাখবে, আর সঙ্গে আমার ফেসবুক পেজটাও ফলো করবে।
ফিজিক্স ই ক্লাস চন্দন স্যার এই নামে যেটা আছে। ভালো থেকো, পড়া রেডি করো। ঠিক আছে।